সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। রাজশাহী কলেজ আয়োজিত এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা করছি বাড়িতে নিরাপত্তার মধ্যেই আছো। আমি এস.এম. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে এটা আমার তৃতীয় ক্লাস এবং ইমিউনিটি বা মানবদেহের প্রতিরক্ষার এটা সর্বশেষ ক্লাস। ঈদের পরে যদি অনলাইন ক্লাস চলে তাহলে আবার হয়তো দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই নিরাপত্তার মধ্যে থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা শুরু করি আমাদের প্রাণীবিজ্ঞানের 10ম অধ্যায়ের ইমিউনিটি বা মানবদেহের প্রতিরক্ষা। শুরুতে আমরা যেটা আলোচনা করব, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। আমরা জানব অ্যান্টিবডি কি। অ্যান্টিবডি, হোয়াট ইজ অ্যান্টিবডি? অ্যান্টিবডি কি? বলা হচ্ছে অ্যান্টিবডি হলো এমন এক ধরনের গ্লাইকোপ্রোটিন বা প্রোটিন যেটা সাধারণত মানব দেহের ভিতরে কোনো জীবাণু বা অ্যান্টিজেন প্রবেশ করলে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। এই ধরনের অ্যান্টিজেনের বিরুদ্ধে রক্তের বিশেষ একটা শ্বেতরক্ত কণিকা যখন কোনো প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে তখন সেটাকে আমরা বলি অ্যান্টিবডি। এটা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো অণুজীবের বিরুদ্ধেই কাজ করে। এটা হলো এক ধরনের বি লিম্ফোসাইট কোষ থেকে তৈরি রাসায়নিক উপাদান। সাধারণত এটা এক ধরনের পরিবর্তিত প্রোটিন জাতীয় উপাদান। তাহলে আমরা অ্যান্টিবডির সংজ্ঞা জানলাম। এখন আমরা অ্যান্টিবডির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এখানে একটা অ্যান্টিবডির ছবি তোমরা দেখতে পাচ্ছ, লিখে দেওয়া আছে অ্যান্টিবডির কী কী অংশ থাকে, সেটা আমরা পরে কথা বলবো। সাধারণত একটা অ্যান্টিবডির 4 ধরনের অংশ থাকে, এটা আমরা পরে কথা বলছি। এখন স্লাইডে তোমরা একটা অ্যান্টিবডির চিত্র দেখতে পাচ্ছ। এখানে লাইট চেন আছে, হেভি চেন আছে, এছাড়াও অ্যান্টিজেন বাইন্ডিং বা কম্বাইং সাইটস আছে, তারপরে হিঞ্জ বা কবজা আছে। বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা আরও বেশি আলোচনা করব। অ্যান্টিবডির গঠন, স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। গঠনগতভাবে একটা অ্যান্টিবডি 4 ধরনের উপাদান দ্বারা গঠিত। এগুলো আমরা আগে একটু লিখে নিব, তারপরে আমরা পরবর্তীতে ধীরে ধীরে বিষয়গুলো আলোচনা করব। প্রথমত হলো ভারী ও হালকা শৃঙ্খল, ইংলিশ আমরা বলি হেভি অ্যান্ড লাইট চেন। হেভি অ্যান্ড লাইট চেন ইজ হেভি অ্যান্ড লাইট চেন। হেভি অ্যান্ড লাইট চেন অর্থাৎ ভারী ও হালকা শৃঙ্খল। 2 নম্বর অ্যান্টিবডির গঠনে যে উপাদানটা দেখা যায়, 2 নম্বরে ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড, এটা গঠনের 2 নম্বর ব্যবস্থাপনা। এরপরে স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল রিজিয়ন। 3 নম্বরে হলো কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল রিজিয়ন। সর্বশেষ 4 নম্বরে যে অংশ সেটা হলো কবজা অঞ্চল বা হিঞ্জ রিজিয়ন। হিঞ্জ রিজিয়ন। এই 4টা হলো অ্যান্টিবডির গঠনের অংশ। তাহলে শুরুতে আমরা বলছি স্ট্রাকচার অফ অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টিবডির গঠনের প্রথম অংশ হলো ভারী ও হালকা চেন অর্থাৎ হেভি অ্যান্ড লাইট চেন। দ্বিতীয় অংশ হলো ডাইসালফাইড বন্ধন বা ডাইসালফাইড বন্ড। তৃতীয় অংশ হলো আমাদের এটা স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল অর্থাৎ কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল রিজন। সর্বশেষ 4 নম্বর অংশ হলো
হিঞ্জ রিজিয়ন অর্থাৎ কবজা অঞ্চল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা লিখলাম, এখন ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাব, কোনটা কিভাবে গঠিত, কোন অংশটা কোথায় থাকে। তো এখানে তোমরা একটা অ্যান্টিবডির চিত্র দেখতে পাচ্ছ, এর আগে আমরা একটা দেখাইছিলাম। এখানে ভেরিয়েবল রিজিয়ন আছে, কনস্ট্যান্ট রিজিয়ন আছে, লাইট চেন, হেভি চেন এবং অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দুই দিকে দুইটা দেখতে পাচ্ছ। এটা হলো একটা আদর্শ অ্যান্টিবডির গঠন, তোমরা স্লাইডে যেটা দেখতে পাচ্ছ। এরপরে আমরা অ্যান্টিবডির প্রকারভেদে যাব। তো প্রকারভেদের আগে অ্যান্টিবডির গঠনের বিষয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তাহলে তোমরা এখানে চিত্রটা একটু দেখে নাও, আমরা একটু কথা বলি। প্রথমে হলো হেভি অ্যান্ড লাইট চেন। হেভি অ্যান্ড লাইট চেনে যদি যাই, একটা অ্যান্টিবডির গঠনে সাধারণত আমরা অ্যান্টিবডির গঠনটা হলো ওয়াই আকৃতি। আমরা খুব স্বাভাবিকভাবে যদি একটা চিত্র আঁকি, এই যে চিত্রটা আমরা দেখলাম, মূলত এটাই হলো একটা অ্যান্টিবডির চিত্র, অর্থাৎ অ্যান্টিবডি ওয়াই আকৃতির হয়ে থাকে, ক্যাপিটাল যে ইংলিশ লেটার সেই ওয়াই এর মতো হয়ে থাকে। তো এখানে আমরা একটু দেখবো হেভি অ্যান্ড লাইট চেন। এই যে মাঝখানের যে চেন, এই মাঝখানের যে চেনটা আমরা দেখতে পাচ্ছি, এই চেনটাকে আমরা বলছি, যে দিক দিয়ে চলে আসছে এই বরাবর, এই চেনটাকে আমরা বলি হেভি অ্যান্ড লাইট চেন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এক নম্বরে যেটা দেখালাম, এটাই হলো হেভি অ্যান্ড লাইট চেনের যে ভিতর দিয়ে যে দুইটা চেন চলে আসছে। আর সাইডে এটা হলো হেভি, আর এই পাশে সম আকৃতির দুইটা হেভি চেনের পাশে যে চেনটা চলে আসছে, এই চেনটাকে আমরা বলি কি লাইট চেন। অর্থাৎ এটা হলো ভারী বা লাইট, আর এটা হলো ভারী বা হেভি, আর এটা হলো এই সাইডে যে দুইটা, সেই দুইটা হলো লাইট চেন। এরপর আমরা দুই নম্বর আলোচনা করব ডাইসালফাইড বন্ড। এই যে অ্যান্টিবডির এখানে যে তিনটা বন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ একটা ভারী এবং আরেকটা হালকা চেন, আরেকটা ভারী এবং হালকা চেনের মধ্যে দুইটা বন্ড, এবং দুই ভারী চেনের মধ্যে যে বন্ড, এই বন্ডটাকে আমরা বলি ডাইসালফাইড বন্ড। এখানে তিন ধরনের ডাইসালফাইড বন্ড দেখা যায়, ভারী এবং হালকা চেনের মাঝে একটা, এই ভারী এবং হালকা চেনের মাঝে একটা, আর দুই ভারী চেনের মাঝে যে একটা, এটাকে আমরা এখানেও দেখিয়ে দিতে পারি। এই যে দুই বন্ড, এটাকে আমরা বলি ডাইসালফাইড বন্ড। এরপরে তিন নম্বরে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল রিজিয়ন। কনস্ট্যান্ট বা স্থায়ী বলা হচ্ছে যে এই যে অ্যান্টিজেনের অ্যান্টিবডির নিচের দিকে, এখান থেকে নিচের দিকে যে এলাকাটা, এই এলাকাকে বলা হয় কনস্ট্যান্ট অর্থাৎ স্থায়ী অঞ্চল। কারণ এখানে অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স সাধারণত পরিবর্তন হয় না, এই কারণে এই অঞ্চলকে বলা হয় সাধারণত কনস্ট্যান্ট রিজিয়ন। আর উপরের দিকে যে অঞ্চল, এই উপরের দিকের যে অঞ্চল, এই অঞ্চলকে আমরা সাধারণত বলি ভেরিয়েবল রিজিয়ন। কেন বলা হচ্ছে? কারণ এই অঞ্চলে সাধারণত এই অঞ্চলগুলো এই অ্যান্টিবডির অ্যান্টিজেন গ্রহণে উদ্বুদ্ধ হয়, অর্থাৎ অ্যান্টিজেন যখন আসে এই অ্যান্টিবডির অংশের সঙ্গে সেটা যুক্ত হয়। আর যুক্ত হওয়ার কারণে অ্যান্টিজেন যেহেতু বহু ধরনের থাকে, বলা হচ্ছে মানব জীবনে একটা দেহে সাধারণত 100 মিলিয়ন বা 10 কোটির মতো অ্যান্টিজেন প্রবেশ করতে পারে। আর এতগুলো অ্যান্টিজেনের জন্য ওই ধরনের বা ওই সংখ্যায় অ্যান্টিবডি দেহের ভিতরে প্রবেশ করে। সুতরাং আমাদের দেহের ভিতরে যত অ্যান্টিজেন প্রবেশ করে তাদেরকে বাধা দেওয়ার জন্য সেই সংখ্যক অ্যান্টিবডি প্রবেশ করে। আর অ্যান্টিজেনের গঠনও যেহেতু বিভিন্ন ধরনের, এই বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের সঙ্গে নিজেকে অ্যাটাচ করার জন্য অ্যান্টিবডির এই অঞ্চলের গঠনটাও বিভিন্নভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ এখানে যে অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের সংখ্যার অনেক পরিবর্তন বা তারতম্য হয়। এই তারতম্য হওয়ার কারণে এই অঞ্চলে সাধারণত একটা পরিবর্তন সংঘটিত হয় অল টাইম। এই জন্য এই অঞ্চলকে বলা হয় ভেরিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল অঞ্চল। আর এটা অত্যাধিক বেশি পরিমাণে পরিবর্তিত হওয়ার কারণে এটার বিশেষ একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাকে আমরা সাধারণত বলি ভিডিজে, ভেরিয়েবল ডাইভার্সিটি সাবজয়নিং জিন বা জয়নিং সাবজিন। আমি একটু লিখে দিই ভিডিজে, ভিডিজে ভেরিয়েবল ডাইভার্সিটি
জয়নিং সাবজিন, জয়নিং সাবজিন। জয়নিং সাবজিন অর্থাৎ ভেরিয়েবল ডাইভার্সিটি জয়নিং সাবজিন, সেখান থেকে শব্দটা আসছে ভিডিজে। অর্থাৎ এখানে যেই ভেরিয়েবল রিজন, এখানকার সিকুয়েন্স, অ্যামিনো অ্যাসিডের সিকুয়েন্স ব্যাপক পরিমাণে পরিবর্তিত হয়ে এই অঞ্চলে যত ধরনের অ্যান্টিজেন আসে সবগুলোকে অ্যাটাচ করে নিতে বা আটকে নিতে সহযোগিতা করে যে ক্ষমতা, এই ক্ষমতার বিষয়টাকে আমরা বলি সাধারণত ভিডিজে, অর্থাৎ ভেরিয়েবল ডাইভার্সিটি জয়নিং সাবজিন, জয়নিং সাবজিন। তো বন্ধুরা, আমরা এই বিষয়ে জানলাম। সর্বশেষ আমরা যেটা জানবো সেটা হলো হিঞ্জ রিজিয়ন বা কবজা অঞ্চল। তো বলা হচ্ছে একটা অ্যান্টিবডির এই যে স্থায়ী অঞ্চল বা এই যে ভারী যে দুইটা চেন আছে, এই চেনের যেই জায়গা থেকে এটা দুই দিকে ভাগ হয়ে যায়, এই ভাগ হয়ে যাওয়ার যে জায়গা, এই জায়গাটাকে আমরা সাধারণত বলি অ্যান্টিবডির কবজা বা হিঞ্জ। অর্থাৎ যেই জায়গা থেকে অ্যান্টিবডির অংশ দুই দিকে দুইটা ভাগ হয়ে গেল, এটাকে আমরা বলি সাধারণত হিঞ্জ। এছাড়া অ্যান্টিবডির গঠনে আরেকও দুইটা বিষয় আছে। একটাকে আমরা বলি এপিটপ, আরেকটাকে সাধারণত আমরা বলি একটাকে বলে এপিটপ, আরেকটাকে আমরা সাধারণত চাবি, বা আরেকটাকে বলে আমরা প্যারাটপ অনেক সময় বলে থাকি। তো প্যারাটপ কি বলেছে? প্যারাটপকে আমরা সাধারণত চাবির সঙ্গে মিলিয়ে থাকি বা চাবির সঙ্গে এটাকে আমরা সমন্বয় করি। অর্থাৎ বলা হচ্ছে একটা চাবি পরিবর্তনশীল। সুতরাং এখানে যে অ্যান্টিবডির যে অংশটা, অ্যান্টিজেন তার সুনির্দিষ্ট আকৃতি নিয়ে এখানে আবির্ভূত হয়, আর ওই অ্যান্টিজেনের আকার আকৃতি দেখে এখানকার যে অ্যান্টিবডির অঞ্চল, সে অঞ্চলটা নিজেকে পরিবর্তিত করে। এই পরিবর্তিত অঞ্চলকে সাধারণত আমরা বলি কি প্যারাটপ। আর এইখানে যে অ্যান্টিজেনটা আসে, সেই অ্যান্টিজেনটাকে সাধারণত আমরা তালার সঙ্গে মিলিয়ে থাকি। অর্থাৎ আমরা দুইভাবে বিষয়টাকে বলি। এখানে যে অ্যান্টিবডির অংশ, সেটাকে আমরা বলি কি প্যারাটপ, আর এখানে অ্যান্টিজেনের যে অংশটা আসে সেটাকে আমরা বলি কি বা ওটাকে বলি কি বা তাল। অর্থাৎ একটা হলো চাবি, প্যারাটপকে আমরা বলে থাকি চাবি, আর অ্যান্টিজেনকে আমরা বলে থাকি কি বা তাল। তো আমরা এতক্ষণ অ্যান্টিবডির যে গঠন, সে গঠনের চারটি অংশ, সে অংশ নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ প্রথমে হলো হেভি চেন, তারপরে হলো লাইট চেন, তারপর হলো তিনটা ডাইসালফাইড বন্ড, এরপরে হলো কনস্ট্যান্ট রিজিয়ন, এরপরে হলো ভেরিয়েবল রিজিয়ন, এবং সর্বশেষ এখানকার যে জায়গা, এটা হলো হিঞ্জ রিজিয়ন বা কবজা অঞ্চল। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা এতক্ষণে অ্যান্টিবডির গঠন বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে আমরা যাব এবং পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি একটু লিখে দিই প্যারাটপ। প্যারাটপ অর্থাৎ অ্যান্টিবডির অ্যান্টিজেন গ্রহণের যে অংশ, সেটাকে আমরা বলে থাকি প্যারাটপ। এখন আমরা আলোচনা করব অ্যান্টিবডির প্রকারভেদ, টাইপ অফ অ্যান্টিবডি। সাধারণত গঠনগত দিক থেকে আমরা জানি অ্যান্টিবডি হলো 5 ধরনের। স্লাইডেও তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত হলো ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টিবডির আরেকটা নাম হলো ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন ডি এবং ইমিউনোগ্লোবিউলিন ই। সংক্ষেপে আমরা বলি আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিডি অ্যান্ড আইজিই। আমরা এই 5 প্রকারের অ্যান্টিবডি নিয়ে এখন ব্যাখ্যা বিশ্লেষণে যাব। এখানে তোমরা অ্যান্টিবডির ক্লাসিফিকেশন, অর্থাৎ আমরা যে 5 প্রকারের অ্যান্টিবডি বললাম, এখানে তার তোমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। প্রথমত দেখো ইমিউনোগ্লোবিউলিন জি, এটা কিভাবে গঠিত তার একটা এখানে সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। দ্বিতীয়ত ইমিউনোগ্লোবিউলিন ই, সেটারও স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তৃতীয়ত দেখা যাচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ডি, এরপরে হলো ইমিউনোগ্লোবিউলিন এম, এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ইমিউনোগ্লোবিউলিন এ। এখানে আমরা যে 5 ধরনের অ্যান্টিবডির কথা বললাম, এই 5 ধরনের অ্যান্টিবডির চিত্র এখানে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, বা এটা নেট থেকেও তোমরা এই ছবিগুলো পাবা, সেখানে সুন্দরভাবে তোমরা এগুলো দেখে দিন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো এই যে 5 ধরনের ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি, এগুলো কিভাবে গঠিত এবং এরা কি ধরনের কাজ করে থাকে। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। প্রথমত আছে ইমিউনোগ্লোবিউলিন জি। দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের 75% হলে ইমিউনোগ্লোবিউলিন জি, অর্থাৎ রক্তের ভিতরে এটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে।
এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় রক্ত, লসিকা, অন্ত্র এবং টিস্যু তরলে সাধারণত এগুলো ঘুরে বেড়ায়। এটি কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে এবং অনেক বিষাক্ত পদার্থকেও এগুলো প্রশমিত করতে সহযোগিতা করে। তোমরা নিশ্চয় কমপ্লিমেন্ট ব্যাপারে ধারণা আছে। এর আগে আমরা বলছিলাম যে আমাদের রক্তের ভিতরে 20 ধরনের নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিন থাকে, যারা সাধারণত গুচ্ছ আকারে থাকে। কোনো উপাদানের উপস্থিতি বুঝতে পারলে এরা সক্রিয় হয়ে যায়। ওই ধরনের প্রোটিনের সিস্টেমটাকে আমরা বলি কমপ্লিমেন্ট সিস্টেম, এবং সেটাকে এই ইমিউনোগ্লোবুলিন জি সক্রিয় করে থাকে এবং বিভিন্ন বিষাক্ত পদার্থকে প্রশমিত করে থাকে, অর্থাৎ তাদের অ্যাক্টিভিটিকে ইনঅ্যাক্টিভ করে দেয়। সর্বশেষ দেখতে পাচ্ছ ইমিউনোগ্লোবুলিন জি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বাহিত করে, অর্থাৎ একটা সন্তানের সঙ্গে মায়ের যে সংযোগ থাকে সেটাকে আমরা বলি অমরা বা প্ল্যাসেন্টা। এই প্ল্যাসেন্টার মাধ্যমে মায়ের দেহ থেকে সন্তানের দেহে বিভিন্ন উপাদানের আদান প্রদান হয়। এর মাধ্যমে রক্তের বিভিন্ন উপাদানের আদান প্রদান হয়। সুতরাং মায়ের দেহের ভিতরে যে ইমিউনিটি আছে, অর্থাৎ যেই অ্যান্টিবডি আছে, সেটা রক্তের মাধ্যমে সন্তানের দেহে প্ল্যাসেন্টা বা অমরার মাধ্যমে স্থানান্তরিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এক ধরনের ব্যবস্থাপনা সন্তানের দেহে রোগ প্রতিরোধে। ইমিউনোগ্লোবুলিন জিনের গঠন তোমরা দেখতে পাচ্ছ। ইমিউনোগ্লোবুলিন জি ইতিপূর্বে আমরা দেখাইছি, এখানে আরেকটু তোমরা সুস্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারবে। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন এম। দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের 5 থেকে 10% হলো ইমিউনোগ্লোবুলিন এম। আমাদের যে এবিও ব্লাড গ্রুপ আছে, অর্থাৎ অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি এবং অ্যান্টিজেন ও এর ভিত্তিতে আমরা যে আমাদের রক্তের গ্রুপ করি, যেটাকে আমরা এবিও ব্লাড গ্রুপ বা ল্যান্ডস্টেনারের ব্লাড গ্রুপ বলে থাকি, এক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন এম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইমিউনোগ্লোবুলিন এম পাওয়া যায় সাধারণত রক্ত ও লসিকায়, অর্থাৎ ব্লাড এবং লিম্ফের ভিতরে ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়। এটি কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্লাইডে তোমরা ইমিউনোগ্লোবুলিন এম এর যে গঠন, সে গঠনটা দেখতে পাচ্ছ। এটা হলো ইমিউনোগ্লোবুলিন এম এর স্ট্রাকচার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা দেখছি 3 নম্বর ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন এ। এটা তুলনামূলকভাবে অনেকটাই থাকে, এটা হলো 15%। এই ইমিউনোগ্লোবুলিন আমাদের রক্তের ভিতরে থাকে। এই ধরনের অ্যান্টিবডি মিউকাস ঝিল্লিতে বেশি পরিমাণে থাকে। সাধারণত আমাদের দেহের গঠনগত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের পাকস্থলীর ভিতরে অর্থাৎ স্টোমাকের ভিতরে, এছাড়াও আমাদের শ্বসনতন্ত্রের যে অংশগুলো, এই জায়গাগুলোতে, এছাড়াও আমাদের প্রজনন তন্ত্রের যে অংশ, অর্থাৎ আমাদের স্টোমাক, রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে এলাকা সেখানে, এবং আমাদের রেসপিরেটরি সিস্টেমের এলাকায় এই উপাদানগুলো তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। মা যখন তার সন্তানকে বুকের দুধ খাওয়ায়, এই দুধের মাধ্যমে এই ইমিউনোগ্লোবুলিন এ সরাসরি শিশুর দেহে স্থানান্তরিত হয়, এবং যতদিন পর্যন্ত শিশু মায়ের কাছে খাবার খায়, এই খাবারের মাধ্যমে সরাসরি ওই অ্যান্টিবডির সহযোগিতায় শিশু প্রত্যক্ষভাবে জীবনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। তোমরা এখানে ইমিউনোগ্লোবুলিন এ বা অ্যান্টিবডি এর চিত্র দেখতে পাচ্ছ। এটা হলো ইমিউনোগ্লোবুলিন এর চিত্র। এরপর আমরা আলোচনা করব ইমিউনোগ্লোবুলিন ডি। দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের মাত্র 1% বা তারও কম থাকে এই ইমিউনোগ্লোবুলিন। এটি রক্ত, লসিকা এবং লিম্ফোসাইট, বিশেষ করে লিম্ফোসাইট যেটা বি কোষ, টি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট আছে, এর ভিতরে যেটা বি লিম্ফোসাইট, সেখানে এটা তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। ইমিউনোগ্লোবুলিন ডি বি কোষকে সক্রিয়করণে ভূমিকা পালন করে, অর্থাৎ এর মাধ্যমে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। তোমরা এখানে ইমিউনোগ্লোবুলিন ডি এর চিত্র দেখতে পাচ্ছ। এটা হলো ইমিউনোগ্লোবুলিন ডি এর ফিগার বা চিত্র। এরপরে সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি ইমিউনোগ্লোবুলিন ই। এটা খুবই অল্প পরিমাণে আমাদের রক্তের ভিতরে থাকে। দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের 0.1% হলো ইমিউনোগ্লোবুলিন এ। এটি বি কোষ, অর্থাৎ যেটা প্লাজমা কোষ, মাস্ট কোষ এবং বেজোফিলিয়াতে পাওয়া যায়। মাস্ট কোষ হলো এক ধরনের পরিবর্তিত লিম্ফোসাইট। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে এটি প্রদাহ সারে, অর্থাৎ ইনফ্লেমেটরি রেসপন্সে সহযোগিতা করে, অর্থাৎ আমাদের ইনফ্লেমেটরি রেসপন্সকে এটি সক্রিয় করে তোলে, যার ফলে আমাদের ফ্যাগোসাইটিক সেলগুলো ওই ইনফ্লেমেটরি এলাকা বা প্রদাহ এলাকায় এসে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে।
সর্বশেষ এটি বিভিন্ন অ্যালার্জিক সারাদানে, বিশেষ করে সন্ধিবাতে এটার নেতিবাচক একটা প্রভাব আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম আমাদের দেহে যে রক্তের ভিতরে বা লসিকার ভিতরে বা অন্যান্য টিস্যুর ভিতরে 5 ধরনের ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি থাকে, তার গঠন এবং কার্যকারিতা বিষয়ে আমরা সুস্পষ্ট একটি ধারণা পেলাম। এখানে তোমরা ইমিউনোগ্লোবুলিন এর স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এখন আমরা জানবো অ্যান্টিবডির কার্যপদ্ধতি, মেকানিজম অফ অ্যান্টিবডির ফাংশন, অর্থাৎ কিভাবে অ্যান্টিবডি কাজ করে। অ্যান্টিবডি সাধারণত 3টি পদ্ধতির মাধ্যমে কাজ করে, এই বিষয়গুলো আমরা এখন জানব। অ্যান্টিবডির কাজের ধারাবাহিকতা। প্রথমত আমরা যেটা আলোচনা করব অ্যান্টিবডির কাজের ধারাবাহিকতা, অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, ডাইরেক্ট অ্যাকশন এগেইনস্ট অ্যান্টিজেন। অ্যান্টিজেন, ডাইরেক্ট অ্যাকশন এগেইনস্ট অ্যান্টিজেন, অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ বা সরাসরি আক্রমণ। 2 নম্বরে আমরা যেটা জানবো কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট প্রোটিন। অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট প্রোটিন, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট প্রোটিন বা কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। 3 নম্বরে অ্যান্টিবডির কাজের যে ধারাবাহিকতা সেটা হলো সংক্রমণের বিস্তার প্রতিরোধ বা প্রিভেনশন অফ ইনফেকশন স্প্রেডিং। অফ ইনফেকশন, প্রিভেনশন অফ ইনফেকশন স্প্রেডিং বা সংক্রমণের বিস্তার প্রতিরোধ। তাহলে এই 3টা ধারাবাহিকতা হলো অ্যান্টিবডির কাজের, অর্থাৎ প্রথমে ডাইরেক্ট অ্যাকশন এগেইনস্ট অ্যান্টিজেন, অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। দ্বিতীয়ত অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট প্রোটিন, অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিনের সক্রিয়করণ। তৃতীয়ত প্রিভেনশন অফ ইনফেকশন স্প্রেডিং, অর্থাৎ সংক্রমণের বিস্তার প্রতিরোধ। এই 3টা কাজের ধারাবাহিকতা আমরা এখন প্রত্যেকটা একটু করে ব্যাখ্যা বিশ্লেষণে যাব। তো অ্যান্টিবডি কিভাবে মানব দেহে কাজ করে তার আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি একটা ধারণা পাবা যে আমাদের রক্তের ভিতরে অ্যান্টিবডি কিভাবে কাজ করে। When it comes to treating diseases like cancer, modern medicine has an impressive arsenal, and one of its most versatile weapons are Y-shaped proteins called monoclonal antibodies. Our immune systems already produce their own antibodies. They come in billions of variations, each matching a specific target, such as a particular toxin, bacteria, or virus. When they bind to their target, they send a signal. This bacterium is now marked for destruction. These naturally produced antibodies are pretty effective, but in the 1970s, scientists figured out how to mass produce them. They can take any specifically targeted antibody and make huge numbers of identical clones, which means you can produce monoclonal antibodies for almost any disease you can think of. Which brings us on to cancer. Mutated cells that start growing out of control can be deadly. But the body's immune system isn't defenseless. Meet the CTL. It's a type of white blood cell that can detect infected or mutated cells. And when it finds one,
It secretes toxic molecules that initiate a self-destruct sequence. But the CTLs do sometimes need to be reined in. If they get over-enthusiastic, the immune system can start causing collateral damage, attacking healthy cells. Fortunately, the CTLs can be turned off by activating a molecule called PD-1. The trouble with having an off switch is that cancer cells can exploit it. Many cancer cells protect themselves with a counter receptor called PD-L1. This is where monoclonal antibodies come in. Scientists can use one of two types. One that binds the PD-1 molecule, or another that goes for PD-L1. Thanks to the monoclonal antibodies, all of the CTLs are fully activated and can blast away the cancer. This is just one way that monoclonal antibodies can be used. They've already proven effective against a whole range of cancers, and yet more are still being developed. With their ability to be targeted at specific diseases, monoclonal antibodies are turning out to be a game changer, and one of our most effective weapons in the fight against cancer. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ অ্যান্টিবডির কাজের একটা ভিডিও দেখলা। সেখানে নিশ্চয়ই তোমরা ধারণা পেয়েছো অ্যান্টিবডি কিভাবে অ্যান্টিজেনের বিরুদ্ধে আক্রমণ গড়ে তোলে বা অ্যান্টিজেনের বিরুদ্ধে কিভাবে অ্যাকশনে যায়। এখন আমরা জানবো, এই যে আমরা তিনটা কথা লিখলাম, ডাইরেক্ট অ্যাকশন এগেইনস্ট অ্যান্টিজেন, অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, এই কাজটা কিভাবে সংঘটিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়টা, অ্যান্টিবডির এই কাজটা চারটা ধারাবাহিকতার মাধ্যমে সংঘটিত হয়। আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রথমত আমরা বলছি স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন। বাংলায় আমরা বলছি স্তূপীকরণ, ইংলিশে বলছি অ্যাগ্লুটিনেশন। স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন। 2 নম্বর আমরা আলোচনা করছি অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। 3 নম্বরে আমরা যেটা বলবো সেটা হলো অধঃক্ষেপণ হলো প্রশমন বা নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন বা প্রশমন। 4 নম্বরে বিশ্লিষ্টকরণ বা লাইসিস। এই চারটা হলো ডাইরেক্ট অ্যাকশন এগেইনস্ট অ্যান্টিজেনের কাজের ধারাবাহিকতা। প্রথমত হলো অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ, দ্বিতীয়ত হলো প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ, তৃতীয়ত হলো নিউট্রালাইজেশন বা প্রশমন, চতুর্থ লাইসিস বা বিশ্লিষ্টকরণ। তাহলে আমরা প্রত্যেকটা একটু করে জানবো অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ কি। বলা হচ্ছে যখন একটা অ্যান্টিজেন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে, রক্তে সেটার উপস্থিতি বুঝতে পেরে আমাদের বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা, বিশেষ করে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি এসে সরাসরি অ্যান্টিজেনের সঙ্গে যুদ্ধ শুরু করে বা অ্যাকশনে যায়। অ্যাকশনে যাওয়ার ফলে এই অ্যান্টিজেনের যে গঠন, সে গঠনটাকে এরা পরিবর্তিত করে দিয়ে তাদেরকে সাধারণত ভারী এবং নিশ্চল এক ধরনের উপাদানে পরিণত করে। এই ভারী এবং নিশ্চল উপাদানে পরিণত করার ফলে এগুলো রক্ত বা লসিকার ভিতরে খুব ধীর গতিতে চলাফেরা করে। আর যখন এই ধীর গতিতে এরা চলাফেরা করে, এদের উপস্থিতি বুঝতে পেরে আমাদের রোগ প্রতিরোধী অন্যান্য উপাদান, বিশেষ করে আমাদের ম্যাক্রোসাইট বা ফ্যাগোসাইট যে সেলগুলো, অর্থাৎ
আমাদের লিম্ফোসাইটের উপাদান, এছাড়াও আমাদের ফ্যাগোসাইট, নিউট্রোফিল, এগুলো এসে খুব সহজেই এই জীবাণুকে ধরে এবং এদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং তাদেরকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সচল উপাদানগুলোকে অনেকটা নিশ্চল করে স্তূপীকরণ করতে সহযোগিতা করে অ্যান্টিবডির এই কর্মকাণ্ড। দ্বিতীয়ত অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। তো আমাদের দেহের ভিতরে যখন অণুজীব প্রবেশ করে, এই অণুজীবের বিরুদ্ধে অ্যান্টিবডির আরেক ধরনের কাজ হলো এই অ্যান্টিবডিটা আমাদের এই উপাদানগুলোকে, বিশেষ করে এদের যে জালিকাগুলো আছে সেগুলোকে এবং এর অন্যান্য উপাদানকে কি করে দেয়, এগুলোকে সাধারণত ভারী করে দেয় এবং একটা উপাদানের সঙ্গে আরেকটা উপাদানকে লাগিয়ে দেয়। অর্থাৎ অনেকগুলো অ্যান্টিজেনকে এক জায়গায় যখন করে দেয় তখন আকার আকৃতিতে এরা একটু বড় হয়ে যায়। বড় যখন হয়ে যায় তখন এদের রাসায়নিক অনেক ধরনের পরিবর্তনও সংঘটিত হয় অ্যান্টিবডির কার্যকারিতায়, যার ফলে এগুলো রক্তের বা লসিকার নিচের দিকে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন আকারে এক জায়গায় জমাকৃত হয়ে থাকে। এই অধঃক্ষেপণের ফলে এগুলো যেহেতু নড়াচড়া তেমন করতে পারে না, যার ফলে এদেরকে ধ্বংস করতে আমাদের শ্বেত রক্তকণিকা সহজ হয়। তৃতীয়ত প্রশমন বা নিউট্রালাইজেশন। বলা হচ্ছে একটা অ্যান্টিজেনের যে ক্ষতিকর অংশ, যেটা আমাদের দেহের কোনো কোষের ক্ষতি করবে, এই অংশগুলোকে সাধারণত অ্যান্টিবডির বিভিন্ন রাসায়নিক উপাদান এসে এটাকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ ক্ষতিকর উপাদানগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার যে পদ্ধতি, এটাকে আমরা বলি প্রশমন। এটাও হলো অ্যান্টিবডির একটা গুরুত্বপূর্ণ কার্যকারিতা। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি লাইসিস বা বিশ্লিষ্টকরণ। এই ক্ষেত্রে অ্যান্টিবডির বিভিন্ন ধরনের উপাদান এসে আমাদের আক্রমণকারী ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গায়ে আক্রমণ শুরু করে এবং প্লাজমা মেমব্রেনকে বিচ্ছিন্ন করে দিয়ে সর্বশেষ সাইটোপ্লাজমে প্রবেশ করে সেখানে নিউক্লিয়াস বা অন্যান্য যে উপাদানগুলো আছে তাদেরকে ধ্বংস করে, অর্থাৎ এদেরকে বিশ্লিষ্টকরণ বা লাইসিস বা স্প্লিটিং করে দিয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। এই চারটা পদ্ধতি হলো ডাইরেক্ট অ্যাকশন এগেইনস্ট অ্যান্টিজেন বা অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, অর্থাৎ সরাসরি অ্যাকশনে চলে যাওয়া। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয়ত অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট প্রোটিন, অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিন কিভাবে অ্যান্টিবডিকে সহযোগিতা করে, অর্থাৎ অ্যান্টিবডির কার্যকারিতা অংশগ্রহণ করে। তো কমপ্লিমেন্ট প্রোটিন এটাও অনেকভাবে কাজ করে, এর মধ্যে প্রধান কাজের সিস্টেম হলো কয়টা, চারটা, সেটা আমরা একটু আলোচনা করব। এটাও চারটা ধারাবাহিকতার মাধ্যমে কাজ করে, যদিও আরো বেশি আছে, কিন্তু প্রধান কাজ হলো চারটা। তার প্রথমত যেটা, সেটা হলো অপসোনাইজেশন। অপসোনাইজেশন। দ্বিতীয়ত এখানেও বিশ্লিষ্টকরণের বিষয় আছে, হ্যাঁ, বিশ্লিষ্টকরণ বা লাইসিস। তৃতীয়ত ভাইরাসের প্রশমন, বা নিউট্রালাইজেশন অফ ভাইরাস। নিউট্রালাইজেশন অফ ভাইরাস বা নিউট্রালাইজেশন অফ ভাইরাস। 4 নম্বরে হলো কেমোটেক্সিস। এই চারটা প্রধান ধারাবাহিকতা কমপ্লিমেন্ট প্রোটিনের সক্রিয়করণের ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো এই যে চারটা বিষয় কিভাবে কাজ করে তার একটা সুস্পষ্ট ধারণা আমরা নিব। প্রথমত হলো অপসোনাইজেশন। অপসোনাইজেশনটা কি বলা হচ্ছে, দেহের ভিতরে যখন কোনো অণুজীব প্রবেশ করে, এই অণুজীবকে আক্রমণ করার জন্য আমাদের 2 ধরনের ফ্যাগোসাইটিক সেল আছে, অর্থাৎ এই কমপ্লিমেন্ট থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয়। এই উপাদানগুলো আমাদের 2 ধরনের উপাদান আছে, যাদের একটার নাম হলো নিউট্রোফিল, আরেকটার নাম হলো মনোসাইট বা ম্যাক্রোফেজ, অর্থাৎ আমরা বলি ফ্যাগোসাইটিক উপাদান। এই ফ্যাগোসাইটিক উপাদানগুলোকে অ্যান্টিবডি থেকে নিঃসৃত বা কমপ্লিমেন্ট প্রোটিন থেকে নিঃসৃত বিশেষ এক ধরনের উপাদান। এগুলো এই 2 ধরনের ফ্যাগোসাইটিক উপাদানকে ব্যাকটেরিয়া বা অণুজীবের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে বা তাদেরকে উত্তেজিত করে। তাহলে কমপ্লিমেন্ট প্রোটিনের যে উপাদানগুলো, এই 2 ধরনের উপাদান, অর্থাৎ ফ্যাগোসাইটিক সেল, একটা হলো
ম্যাক্রোফেজ, আরেকটা হলো নিউট্রোফিল। এদেরকে যে উদ্বুদ্ধকরণের কাজ করে কমপ্লিমেন্ট প্রোটিনের যে উপাদানগুলো, এই বিষয়টাকে আমরা বলি অপসোনাইজেশন, অর্থাৎ উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া। এই উদ্বুদ্ধকরণের ফলে আমাদের ফ্যাগোসাইটিক সেলগুলো অত্যাধিক সক্রিয় হয়ে যায় এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। তো ইতিপূর্বে আমরা কমপ্লিমেন্ট প্রোটিন নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে আমাদের রক্তের ভিতরে 20 ধরনের নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিন থাকে, যারা গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে এবং এই গুচ্ছ হয়ে হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট প্রোটিন। সেটাই কিভাবে সক্রিয়করণ হয়ে অ্যান্টিবডিকে হেল্প করে তারই আমরা ধারণা এখন দিচ্ছি। দ্বিতীয়ত বিশ্লিষ্টকরণ বা লাইসিস। ইতিপূর্বে আমরা এটার একটু ধারণা দিয়ে দিলাম, প্রথম অংশে লিখেছিলাম। এটা বলা হচ্ছে দেহের ভিতরে যখন অণুজীব প্রবেশ করে, এই ক্ষেত্রেও কমপ্লিমেন্টের যে প্রোটিনের গুচ্ছ, বিশেষ কিছু গুচ্ছ এসে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আবরণ ভেদ করে দেহের ভিতরে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া ভাইরাসকে বিদীর্ণ করে দেয় বা স্প্লিটিং বা লাইসিস করে দেয়। ভাইরাসের প্রশমন। ভাইরাস আমাদের দেহের ভিতরে যখন প্রবেশ করে তখন কমপ্লিমেন্ট প্রোটিনের বিশেষ কিছু গুচ্ছ এই ভাইরাসের বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং ভাইরাসের ক্ষতিকর উপাদানগুলোর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। সর্বশেষ কেমোটেক্সিস। বলা হচ্ছে কোনো অণুজীব যখন আমাদের কোনো কোষ বা কোনো কিছুকে আক্রমণ করে, তখন ওই কোষ বা টিস্যুর বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত উপাদান, এছাড়াও আমাদের রক্তে বিভিন্ন ধরনের ভেঙে যাওয়া উপাদান, এছাড়াও আমাদের যে টিস্যুগুলো বা আমাদের কানেকটিভ টিস্যু বা যোজক কলা থাকে, এছাড়াও রক্ত কোনো জায়গায় কেটে গেলে যে পদ্ধতিতে এটা জমা হয়, যেটাকে আমরা বলি ব্লাড ক্লটিং, এই ব্লাড ক্লটিং এর কিছু উপাদান থেকে নিশ্চিত রাসায়নিক উপাদান, এছাড়াও যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করলো, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার দেহের কিছু রাসায়নিক উপাদানের উপস্থিতি বুঝতে পেরে আমাদের শ্বেত রক্তকণিকা আক্রান্ত জায়গায় চলে আসে। তো এই আক্রান্ত উপাদানের আকর্ষণে এই যে আমাদের শ্বেত রক্তকণিকা তার কাছাকাছি প্রবহমান হয়ে চলে আসলো, এই আসার যে বিষয় সেটাকে আমরা বলি কেমোটেক্সিস। অর্থাৎ কেমো শব্দটা আসছে কেমিক্যাল থেকে, রাসায়নিক থেকে, টেক্সিস মানে হলো সঞ্চালন বা চলমান বা গমন। অর্থাৎ কেমিক্যাল বা রাসায়নিক উপাদানের আকর্ষণে শ্বেত রক্তকণিকা আক্রান্ত স্থানে আসার যে সিস্টেম বা পদ্ধতি, এটাকে আমরা সাধারণত বলি কেমোটেক্সিস। এই ক্ষেত্রে আমাদের মাস্ট কোষ আছে, এছাড়াও বেজোফিল, এগুলো থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয়। এর মধ্যে একটা হতে পারে হিস্টামিন, এছাড়াও হেপারিন, এই জাতীয় উপাদান নিঃসৃত হয়ে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনাকে সক্রিয় করে তোলে। তাহলে এই চারটা হলো কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের ধারাবাহিকতা। সর্বশেষ আমরা যেটা জানবো 3 নম্বর, প্রিভেনশন অফ ইনফেকশন স্প্রিডিং, অর্থাৎ কিভাবে আমাদের জীবাণুর বিরুদ্ধে আমরা প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ দেখতে পাচ্ছ সংক্রমণের বিস্তার, প্রতিরোধ বা প্রিভেনশন অফ ইনফেকশন স্প্রিডিং। এই ক্ষেত্রে সাধারণত প্রদাহ সারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ইমিউনোগ্লোবুলিন ই প্রদাহ সারার বিষয়টি ত্বরান্বিত করে। প্রদাহের যে 4টি মৌলিক ও ধারাবাহিক লক্ষণ দেখা যায়, এগুলো ইতিপূর্বে আমি একটু ধারণা দিয়েছিলাম তোমাদেরকে, আজকে আবার একটু খেয়াল করো। প্রদাহ যখন কোনো জায়গায় হয় তখন কয়েকটি বিষয় সুস্পষ্টভাবে এখানে বোঝা যায়। প্রথমত ক্ষতস্থানটি লাল হয়ে যাবে, জায়গাটি গরম হয়ে যাবে, ফুলে যাবে এবং সর্বশেষ প্রচণ্ড ব্যথার অনুভব হবে। এই ধরনের যখন বিষয় হবে, অর্থাৎ দেহের ওই কোষ বা টিস্যুতে যখন কোনো পরিবর্তন সংঘটিত হবে, তখন মাস্ট কোষ ও বেজোফিলের বিভিন্ন ধরনের উপাদান নিঃসৃত হবে, হয়ে সে প্রদাহ এলাকায় আসবে, এসে সেখানে সংক্রমণের বিস্তারকে প্রতিরোধ করবে, অর্থাৎ সংক্রমণের বিস্তারকে আর হতে দেবে না। আর এমন ধরনের পরিবেশ তৈরি করবে যেই পরিবেশ আমাদের রোগ প্রতিরোধী উপাদান ব্যাপক পরিমাণে সেখানে আসবে এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলবে। তাহলে আমরা জানলাম অ্যান্টিবডি যেই 3টি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, তার আবার ছোট ছোট যে উপ অবস্থা আছে সেগুলো আমরা সুস্পষ্টভাবে ধারণা দিলাম। এখন আমরা জানবো টিকা বা ভ্যাকসিন আমাদের রোগ প্রতিরোধের, বিশেষ করে 3য় প্রতিরক্ষা স্তর বা 3rd লাইন অফ ডিফেন্স, যেটার আরেকটা নাম আমরা বলি স্পেসিফিক ইমিউনিটি। এই 3rd লাইন অফ ডিফেন্স বা স্পেসিফিক ইমিউনিটির ক্ষেত্রে খুবই সুনির্দিষ্ট এক ধরনের বিষয় বা এক ধরনের ব্যবস্থাপনা হলো টিকা বা ভ্যাকসিন। টিকা বা ভ্যাকসিন, আমরা বাংলায় সাধারণত বলি টিকা, ইংলিশ আমরা বলি ভ্যাকসিন। তো টিকা বা ভ্যাকসিন কি? বলা হচ্ছে যে কোনো অণুজীব যখন আমাদের
দেহে প্রবেশ করে সেই অণুজীবী আমাদের সরাসরি আক্রমণ করলে আমরা বিপদে পড়ে যেতে পারি। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, কোনো অণুজীবকে নিষ্ক্রিয় করে দিয়ে বা অণুজীবের বিশেষ কোনো ছোট একটি অংশ আগেই কৃত্রিমভাবে ইনজেকশনের মাধ্যমে রক্তের ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। এই নিষ্ক্রিয় বা অল্প পরিমাণ অ্যান্টিজেন বা জীবাণুর উপস্থিতি বুঝতে পেরে আমাদের শ্বেত রক্তকণিকার বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে এই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু জীবাণু যেহেতু ছোট, সেইভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন হয় না। এখানে যেটা হয়, এই জীবাণুর উপস্থিতি বুঝতে পেরে প্রচুর পরিমাণে রক্তের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। পরবর্তীতে যদি সত্যিকারী শক্তিশালী কোনো অণুজীব আমাদের দেহকে আক্রমণ করে, তাহলে এই অণুজীবের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল সেগুলো এই সত্যিকারী শক্তিশালী অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং আমাদের দেহকে ভালো রাখে বা দেহকে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই ধরনের কৃত্রিমভাবে অ্যান্টিবডি তৈরি করে পরবর্তীতে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার যে সিস্টেম বা পদ্ধতি, সেটাকে আমরা বলি বাংলায় টিকা, ইংলিশে ভ্যাকসিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো ভ্যাকসিনের প্রকারভেদ। ভ্যাকসিনকে সাধারণত আমরা 5 ভাগে ভাগ করি, অর্থাৎ একটা জীবাণুকে কিভাবে পরিবর্তিত করে ভ্যাকসিন তৈরি করা হয় তার ভিত্তিতে মূলত এই প্রকারভেদ। তো 5টা ভাগে প্রথমত আমরা দেখতে পাচ্ছি নিষ্ক্রিয়। তাহলে আমরা জানলাম ভ্যাকসিন, এখন আমরা জানবো টাইপ অফ ভ্যাকসিন। টাইপ অফ ভ্যাকসিন। তো টাইপ অফ ভ্যাকসিন আমরা 5 ধরনের ভ্যাকসিনের প্রকারভেদ জানি। প্রথমত হলো নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা নিষ্ক্রিয় টিকা। 2 নম্বর আমরা জানবো শক্তিহ্রাস বা অ্যাটিনুয়েটেড। বাংলায় আমরা বলি শক্তিহ্রাস, ইংলিশে বলা হয় অ্যাটিনুয়েটেড। অ্যাটিনুয়েটেড বা শক্তিহ্রাস। 3 নম্বর আমরা যেটা আলোচনা, টক্সয়েড। টক্সয়েড তোমরা দেখো স্লাইডে দেখা যাচ্ছে, টক্সয়েড। টক্সয়েড যেটাকে আমরা বলি বিষাক্ত উপাদান থেকে তৈরি। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাব ইউনিট। সাব ইউনিট ভ্যাকসিন। সর্বশেষ 5 নম্বরে যেটা, সেটা হলো কনজুগেট বা যুগ্ম ধরনের কনজুগেট। কনজুগেট ভ্যাকসিন বা যুগ্ম ধরনের ভ্যাকসিন, অর্থাৎ 2 ধরনের উপাদান দ্বারা তৈরি। তাহলে এখন আমরা জানবো প্রত্যেকটা ভ্যাকসিন কাকে বলে, কিভাবে তৈরি হয় এবং এগুলো কোন ধরনের ভ্যাকসিন। তাহলে প্রথমত আমরা আসি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড। সাধারণত কোনো অণুজীবকে, সক্রিয় কোনো অণুজীবকে বিকিরণের মাধ্যমে বা রাসায়নিক কোনো উপাদান দিয়ে নিষ্ক্রিয় করে দিয়ে বা কোনো অ্যান্টিবডির মাধ্যমে সেটাকে দুর্বল করে দিয়ে যখন আমরা কোনো টিকা বা ভ্যাকসিন তৈরি করি, সেটাকে আমরা বলি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড। এটা সাধারণত অণুজীবকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। হতে পারে সেটা বিকিরণের মাধ্যমে বা কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে বা কোনো অ্যান্টিবডি প্রয়োগের মাধ্যমে। তো অ্যান্টিবডি বা আমরা অনেক সময় যেটাকে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও এক্ষেত্রে প্রয়োগ করা হয়। এই ক্ষেত্রে কোন ধরনের ভ্যাকসিন হতে পারে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। একটি হলো ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ বা র্যাবিস। এই জাতীয় ভ্যাকসিন সাধারণত নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড। এরপর আমরা আসি শক্তিহ্রাস বা অ্যাটিনুয়েটেড। বলা হচ্ছে শক্তিশালী কোনো জীবাণু, এই জীবাণুর উপাদানগুলোকে আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিষ্ক্রিয় করে দিই। নিষ্ক্রিয় অর্থাৎ এটাকে দুর্বল করে দেওয়া হয়। দুর্বল করে দিয়ে যে শক্তিশালী অণুজীবকে বা জীবাণুকে বা অ্যান্টিজেনকে দুর্বল করে দিয়ে যেই ভ্যাকসিন আমরা তৈরি করি, সেটাকে আমরা বলি শক্তিহ্রাস বা অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। মিজলস বা মামস, পানি বসন্ত বা চিকেন পক্স, টাইফয়েড, এই জাতীয় ভ্যাকসিন তৈরি করা হয় অ্যাটিনুয়েটেড বা শক্তিহ্রাস ভ্যাকসিনের প্রক্রিয়ার মাধ্যমে।
পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ টক্সয়েড। এটা সাধারণত কোনো অণুজীবের বিষাক্ত উপাদানকে কাজে লাগিয়ে এই অর্থাৎ এই ভ্যাকসিন তৈরি করা হয়। টিটেনাস, ডিপথেরিয়ার যে ভ্যাকসিন সেটা টক্সয়েড ধরনের। সাব ইউনিট, সাধারণত কোনো অণুজীবের ছোট্ট একটি অংশ বা ক্ষুদ্র একটি অংশকে কাজে লাগিয়ে যখন আমরা ভ্যাকসিন তৈরি করি সেটাকে আমরা বলি সাব ইউনিট জাতীয় ভ্যাকসিন। হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ যেগুলো ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই ধরনের ভ্যাকসিন সাধারণত সাব ইউনিট জাতীয়। সর্বশেষ যুগ্ম বা কনজুগেট, এটা সাধারণত একটা দুই ধরনের উপাদান হতে পারে, কোনো একটা ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এছাড়াও সেই ব্যাকটেরিয়ার সাধারণত কোনো একটা সাব ইউনিটের অংশ বা এর বাহক যে প্রোটিন, অর্থাৎ দুই ধরনের উপাদান, একটা হতে পারে ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন এবং বাহক প্রোটিন। এই দুই ধরনের উপাদানের সমন্বয়ে যে ভ্যাকসিনটা তৈরি করা হয় সেটাকে আমরা বলি কনজুগেট বা যুগ্ম ভ্যাকসিন। তোমরা দেখতে পাচ্ছ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ যে ভ্যাকসিন, এটা হলো কনজুগেট ভ্যাকসিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে জানলাম আমাদের যে ভ্যাকসিন আমরা যেটা টিকা হিসেবে ব্যবহার করি এটা 5 ধরনের। এখানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডেও দেখতে পাচ্ছ। প্রথমত হলো ইনঅ্যাক্টিভেটেড, এরপরে হলো অ্যাটিনুয়েটেড, এরপরে টক্সয়েড, তারপরে সাব ইউনিট এবং কনজুগেটেড। এখন আমরা জানবো আমাদের এই ইমিউনিটিতে বা ভ্যাকসিনেশনের এখানে 3 ধরনের টার্ম আমরা ব্যবহার করি। এগুলো অনেক সময় পরীক্ষাতেও আসে, বিশেষ করে যেটা জ্ঞান স্তরের এখানে অনেক সময় প্রশ্নগুলো আসে। এখানে দেখো ভ্যাকসিনেশন, আরেকটি হলো ইনোকুলেশন এবং আরেকটি হলো ভ্যাকসিনোথেরাপি। এই বিষয়গুলো কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন। দ্বিতীয়ত হলো ইনোকুলেশন। ইনোকুলেশন। তৃতীয়ত যেটা ভ্যাকসিনোথেরাপি। ভ্যাকসিনোথেরাপি। তাহলে আমরা এখানে 3টা টার্ম দেখছি, একটি হলো ভ্যাকসিনেশন, আরেকটি হলো ইনোকুলেশন, আরেকটি হলো ভ্যাকসিনোথেরাপি। তো ভ্যাকসিনেশন কি? মূলত টিকা দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমরা টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করে থাকি, এই বিষয়টাকে আমরা বলি ভ্যাকসিনেশন। ইনোকুলেশন, সাধারণভাবে টিকা দেওয়ার যে প্রক্রিয়া, যে সিস্টেমের মাধ্যমে আমরা টিকাটাকে প্রয়োগ করে থাকি, এই সিস্টেমটাকে আমরা সাধারণত বলি ইনোকুলেশন। সর্বশেষ ভ্যাকসিনোথেরাপি, অর্থাৎ ভ্যাকসিনের মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থাপনা বা চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা ব্যবস্থাপনা বা পদ্ধতিকে আমরা বলি ভ্যাকসিনোথেরাপি। তাহলে আমরা এখানে 3টা টার্ম জানলাম, একটি হলো ভ্যাকসিনেশন, আরেকটি হলো ইনোকুলেশন, আরেকটি হলো ভ্যাকসিনোথেরাপি। এরপর আমরা জানবো ইম্পর্টেন্স অফ ভ্যাকসিন। ভ্যাকসিন বা টিকার গুরুত্ব, টিকা কিভাবে আমাদেরকে সুস্থ সবল রাখতে পারে সেই সম্পর্কে আমরা এই ইমিউনিটি যে আমাদের অধ্যায় সেখানে আমরা জানবো। তো বলা হচ্ছে টিকা আমরা আমাদের দেহে 2 ভাবে প্রতিরোধ ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারি। একটি হলো ন্যাচারালি আমাদের দেহে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, আরেকটি হলো ভ্যাকসিন বা টিকার মাধ্যমে কৃত্রিমভাবে আমরা প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলি। আমরা জন্মের পরে বিভিন্ন জন বিভিন্ন ধরনের ইমিউনিটি সিস্টেম নিয়ে পৃথিবীতে বসবাস করি। কার ইমিউনিটি সিস্টেম এটা আমরা শুরুতে জানতে পারি না, যতক্ষণ না কোনো জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হই। তো কারো যদি ইমিউনিটি সিস্টেম সক্রিয় বা বেশি শক্তিশালী হয়, অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত জীবাণুর হাত থেকে আমরা নিজেরাই ন্যাচারালি বিপদের হাত থেকে রক্ষা পেয়ে থাকি। আর যদি কারো এই অণুজীব দেহের ভিতরে প্রবেশ করে এবং তার যদি দৈহিক ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থাপনা দুর্বল হয়, তাহলে সেই ভাইরাস বা অণুজীব বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সে অ্যাকশনে যেতে পারে না, এটা সে জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং বড় ধরনের অসুস্থতায় বিপতিত হতে পারে। তো সুতরাং আমরা বুঝতে পারি না কার ইমিউনিটি পাওয়ার কী ধরনের, আর সেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা এই ভ্যাকসিন নিয়ে থাকি। আমাদের দেশে বা বিভিন্ন দেশে সরকারি ব্যবস্থাপনায় এই ধরনের পদ্ধতি চালু করা থাকে। এই পদ্ধতির মাধ্যমে আমরা যে উপকারিতা পেয়ে থাকি সেগুলো আমরা একটু ধারাবাহিকভাবে জানব। ভ্যাকসিন সুষ্ঠুভাবে কাজ করে এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন, অর্থাৎ একটা সন্তান পৃথিবীতে যখন আসে বা কোনো ক্ষেত্রে সন্তান পৃথিবীতে আসার আগেই
আমরা সচেতনতার মাধ্যমে মাকে টিকা দিয়ে থাকি, বা সন্তান পৃথিবীতে আসার পরেও আমরা একটা সুনির্দিষ্ট সময় মেনে সেই সন্তানকে টিকা দিয়ে থাকি। অর্থাৎ আমাদের দেশে যে জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা ছোট বাচ্চার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিপদের হাত থেকে আমরা আগেই বাচ্চাটাকে রক্ষা করে থাকি। তো বলা হচ্ছে পৃথিবীতে প্রতি বছর 3 মিলিয়ন লোকের জীবন রক্ষা হয় এই ভ্যাকসিনের মাধ্যমে। এছাড়াও ভ্যাকসিনের যদি প্রয়োগ করে না থাকি, আমরা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে সবসময় যে মারা যাব তা না, অনেক সময় আমরা জীবিত থাকি কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হুমকির সম্মুখীন হয়ে যায়। আমাদের পোলিও হতে পারে, এছাড়া অন্যান্য অসুখ হতে পারে, আমরা পুঙ্গত্ব হয়ে যেতে পারি, এছাড়া আমাদের মেনিনজাইটিস নামক যে ব্রেনের অসুখ সেটা হয়ে যেতে পারে, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের দাগ হয়ে যেতে পারে। এই ধরনের বিপদগ্রস্ত অবস্থা থেকে আমরা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে রক্ষা পেয়ে থাকি। ভ্যাকসিনের প্রতিরোধযোগ্য হাম, হুপিং কাশি, পোলিও, টাইফয়েড এই জাতীয় রোগ থেকে আমরা সরাসরি মুক্তি পেয়ে থাকি। শিশু যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে রোগ ব্যাধি অন্য শিশুতেও ছড়িয়ে যেতে পারে। শিশুকে ভ্যাকসিন না দিলে রোগ ব্যাধি প্রচণ্ড শক্তি নিয়ে আবার সমাজে ফিরে আসতে পারে এবং সমস্ত দেশের শিশুরা এই ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান সুস্থ থাকুক, সবল থাকুক এবং সমাজের বোঝা না হোক। আর এই সুন্দর সুস্থ জীবন যাপনের জন্যই বা পৃথিবীতে টিকে থাকার জন্যই আমরা এই ভ্যাকসিনের ব্যবস্থাটা করে থাকি। এটা আমরা সুস্পষ্টভাবে জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা গড়ে তোলার এটাই হলো গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটাকে আমরা বলি তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা বা থার্ড লাইন অফ ডিফেন্স বা স্পেসিফিক ইমিউনিটি। এটার বিরুদ্ধে সাধারণত ভ্যাকসিন সরাসরি অ্যাকশনে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছে। আমাদের আরেকটি আলোচ্য বিষয় দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। স্মৃতিকোষ বা মেমোরি সেল আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা এখানে সুস্পষ্টভাবে জানব। তো আমার দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে কিছুটা ধারণা দিয়েছিলাম যে আমাদের রক্তের ভিতরে 2 ধরনের কোষ তৈরি হয়, একটি হলো টি লিম্ফোসাইট আর একটি হলো বি লিম্ফোসাইট। ইতিপূর্বে আমরা ধারণা দিয়েছিলাম, আজকে তোমরা একটু খেয়াল করো। একটি হলো টি লিম্ফোসাইট আর একটি হলো বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট, লিম্ফোসাইট, আরেকটি হলো বি লিম্ফোসাইট। তো টি লিম্ফোসাইট যারা, এরা সবাই হলো লিম্ফোসাইট জাতীয় কোষ, অর্থাৎ এক ধরনের শ্বেত রক্তকণিকা, মানে অদানাদার শ্বেত রক্তকণিকা। তো এই টি লিম্ফোসাইট সাধারণত সরাসরি জীবাণুর বিরুদ্ধে অ্যাকশনে যায়। অর্থাৎ আমাদের দেহের ভিতরে কোনো অণুজীব যদি প্রবেশ করে, টি লিম্ফোসাইট সরাসরি তার বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং জীবাণুকে ধ্বংস করে। কিন্তু আরেক ধরনের কোষ আছে যেটাকে আমরা বলি বি লিম্ফোসাইট, বা অনেক সময় এটাকে আরেক নামে ডাকা হয় প্লাজমা সেল। এই বি লিম্ফোসাইট থেকে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হয় বা এক ধরনের কোষ তৈরি হয়। এই কোষটাকে আমরা বলি মেমোরি সেল, বাংলায় আমরা বলি স্মৃতি কোষ। মেমোরি সেল, বাংলায় আমরা বলি স্মৃতি কোষ। তো স্মৃতি কি বলা হচ্ছে? কিছু জমা রাখা এবং প্রয়োজনে তা স্মরণ করার ক্ষমতাকে বলা হয় স্মৃতি। তো আমাদের রক্তের ভিতরে এরকম অনেক স্মৃতিকোষ তৈরি হয়, যে স্মৃতিকোষগুলো সংরক্ষণ ও যথাসময়ে পুনর্ব্যবহার দেহ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমরা বললাম 2 ধরনের কোষ, একটি হলো টি লিম্ফোসাইট আর একটি হলো বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট সরাসরি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা করে তোলে, আর বি লিম্ফোসাইট বিশেষ কিছু কোষ তৈরি করে, যে কোষগুলোকে আমরা বলি মেমোরি সেল বা স্মৃতিকোষ। এই স্মৃতিকোষ আমাদের সেকেন্ডারি রেসপন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমাদের রেসপন্স, জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ হলো 2 ধরনের, একটি হলো প্রাইমারি রেসপন্স আর একটি হলো সেকেন্ডারি রেসপন্স, অর্থাৎ প্রাথমিক সাড়া এবং গৌণ সাড়া। তাহলে প্রথমত হলো প্রাইমারি রেসপন্স, প্রাইমারি রেসপন্স। দ্বিতীয়ত হলো সেকেন্ডারি রেসপন্স, সেকেন্ডারি রেসপন্স। তো প্রাইমারি রেসপন্স যেটা, সেটা সরাসরি টি লিম্ফোসাইটের একটি কোষ আছে যেটাকে আমরা ইফেক্টর সেল বা কার্যকরী কোষ বলি, সেটা প্রাইমারি রেসপন্সে যায়। আর প্রাইমারি রেসপন্সে আমাদের মেমোরি সেল ওইভাবে ভূমিকা পালন করতে পারে না, যার ফলে অনেক সময় প্রাইমারি রেসপন্স বা প্রাথমিক বা মুখ্য সাড়া অনেক সময় দুর্বলভাবে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু
সেকেন্ডারি রেসপন্স এখানে খুবই শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তার কারণ হলো এই মেমোরি সেল বা স্মৃতিকোষ। কারণ আমাদের জীবাণু প্রথমত যখন আমাদের দেহকে আক্রমণ করে প্রাইমারি রেসপন্সে অনেক সময় অ্যান্টিবডি গড়ে উঠতে সময় লাগে। আর এই অ্যান্টিবডি গড়ে উঠতে সময় লাগার কারণে আমরা সেইভাবে প্রথম প্রতিরক্ষায় অতটা ভূমিকা পালন করতে পারি না। কিন্তু এই জীবাণুর উপস্থিতি বুঝতে পেরে আমাদের বি লিম্ফোসাইট প্রচুর পরিমাণে মেমোরি সেল তৈরি করে। এই মেমোরি সেলগুলো প্রথম যখন জীবাণু আমাদেরকে আক্রমণ করেছিল ওই জীবাণুর সমস্ত স্মৃতি রেখে দেয়। এরপরে যেটা হয়, ওই জীবাণু যখন অনেক দিন বা অনেক মাস বা অনেক বছর পরে আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদের এই মেমোরি সেল বা স্মৃতিকোষ আমাদের টি লিম্ফোসাইট বা অন্যান্য প্রতিরোধী কোষকে চিনিয়ে দেয় যে অণুজীবটা প্রবেশ করছে তার আকার আকৃতি গঠন এবং রাসায়নিক বিন্যাস কেমন। এই আকার আকৃতি গঠন এবং রাসায়নিক বিন্যাস চিনতে পারার ফলে আমাদের অন্যান্য প্রতিরোধী কোষগুলো অত্যাধিক শক্তিশালীভাবে, সুনির্দিষ্টভাবে এবং অব্যর্থভাবে এই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যেটা হয় অত্যাধিক শক্তিশালী এবং নির্ভুল। এই প্রতিরোধ ব্যবস্থাপনাকে আমরা বলি সেকেন্ডারি রেসপন্স বা গৌণ সাড়া। এই গৌণ সাড়া বা সেকেন্ডারি রেসপন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোষ, তারই নাম হলো স্মৃতিকোষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রাণীবিজ্ঞানের 10ম অধ্যায় ইমিউনিটি বা মানব দেহের প্রতিরক্ষার যে বিষয়গুলো ছিল আমরা 3টি লেকচারের মাধ্যমে সুন্দরভাবে সেগুলো শেষ করলাম। আশা করছি তোমরা সেগুলো আন্তরিকতার মাধ্যমে খেয়াল করছো এবং শুনছো। বইয়ের সঙ্গে অনেক জিনিস মিলিয়ে নিবা। সামনে ছুটি আসছে, ঈদের ছুটি। এই পর্যন্ত আমার এই আলোচনা। ঈদের পরে যদি এই ধরনের আমাদের ব্যবস্থা থাকে অবশ্যই আমরা আবার তোমাদের সঙ্গে আসবো, দেখা হবে। কোনো ধরনের সমস্যা থাকলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবা। আমি আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে জীবনযাপন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।